আমার প্রিয় ভাই বোনেরা, আমি অমল স্যার। অমল ক্লাসেসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী পর্যায়সমূহ নিয়ে আলোচনা করব। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ বা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলা। আজ আমরা আলোচনা করব সেই স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত কিভাবে ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করে তুলেছে। রাধাকৃষ্ণন কমিশন থেকে শুরু করে অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন থেকে শুরু করে কিভাবে জাতীয় শিক্ষানীতি সমস্তটা কিভাবে কার্যকর হয়েছিল বা তাদের সুপারিশে কিভাবে আধুনিক শিক্ষার ছোঁয়া পেয়েছিলাম আমরা, সমস্তটা জানবো এই অধ্যায় থেকে। কিন্তু আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যার সময়কাল 1948 থেকে 1949। সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অনলাইনে ক্লাস করানো হবে। যদি তুমি আমাদের গ্রুপে অলরেডি জয়েন হয়ে আছো তাহলে কমেন্ট করে জানিও, আর যদি তুমি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার যে মোবাইল নাম্বার 7699527493 এই নাম্বারে SMS করে সেই গ্রুপে জয়েন হতে পারো। খুব তাড়াতাড়ি আমরা ধারাবাহিকভাবে আমাদের বিনামূল্যে ক্লাসগুলি শুরু করব এবং যেগুলি লাইভ ক্লাস হবে সম্পূর্ণ গুগল মিটে ক্লাস হবে। যদি তোমরা এই ক্লাসগুলো যুক্ত হতে চাও অবশ্যই জানিও। আজকের এই ক্লাসে সবার প্রথম আমরা জেনে নেব আমাদের আজকের ক্লাসের লক্ষ্য কি। আজকে আমাদের এই ক্লাসের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তার গঠন, তার পটভূমি এবং তার ইতিহাস খুব ভালোভাবে বোঝা। এছাড়াও কমিশনের মূল উদ্দেশ্য কী ছিল বা তার সুপারিশগুলো কী ছিল, বিশেষ করে ইউজিসি এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তার যে সুপারিশ, সেই সুপারিশ সম্পর্কে খুব ভালোভাবে জানা। এছাড়াও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো এই অধ্যায় থেকে হয়ে থাকে সেই প্রশ্ন এবং তার উত্তরের সঠিক ধারণা আজ আমরা এই অধ্যায়ে বা এই ক্লাসেই আমরা জেনে নেব। এছাড়াও কেন এই কমিশনের প্রয়োজন হয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কেন প্রয়োজন হয়েছিল তাও আমরা জেনে নেব। দেখো, তোমাদের আমি কি বললাম যে আমাদের ভারত স্বাধীন হওয়ার পর আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ভাঙা শিক্ষা ব্যবস্থাকে পুনরায় দাঁড় করানো। এই শিক্ষা ব্যবস্থা ভাঙা কেন বললাম আমি, কারণ ব্রিটিশ আমল যখন ছিল অর্থাৎ 1947-এর আগে যখন ব্রিটিশ আমল ছিল সেই সময় আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আসলে ক্লার্ক তৈরির একটি কারখানা। কিন্তু পরবর্তী সময় অর্থাৎ 1947-এর পর ভারত স্বাধীনতার পর কৃষি, শিল্প, বিজ্ঞান এবং প্রশাসনে দক্ষ নেতার তীব্র প্রয়োজন দেখা দেয় এবং এই প্রয়োজনীয়তাকে মেটানোর জন্য বা এই চাহিদা মেটানোর জন্য ইন্টার ইউনিভার্সিটি বোর্ড শিক্ষা উপদেষ্টা বোর্ডের অনুরোধে একটি কেন্দ্রীয় কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। ইন্টার ইউনিভার্সিটি বোর্ড ও শিক্ষা উপদেষ্টা বোর্ডের অনুরোধে একটি কেন্দ্রীয় কমিশন গঠনের উদ্দেশ্য নেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলস্বরূপ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। যেই কমিশনের নাম কিন্তু রাধাকৃষ্ণ কমিশনও বলা হয়। কেন রাধাকৃষ্ণ কমিশন বলা হয় সেটাও আমরা জানবো এরপরেই। তাহলে আমি এই পর্যন্ত কি বললাম তোমাদের, যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবার দেখো, এক নজরে তোমাদের দেখিয়ে দিই এই যে শিক্ষা কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কবে গঠিত হয়েছিল। এই কমিশন গঠিত হয়েছিল 4 নভেম্বর 1948 সালে এবং এই কমিশনের যে রিপোর্ট, এই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ রিপোর্ট আকারে জমা করেন 25 আগস্ট 1949 সালে। এবং এই যে রিপোর্ট জমা করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, সেই রিপোর্টের মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি। মোট পৃষ্ঠা সংখ্যা কত বললাম? 747। এই শিক্ষা কমিশনের অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। মোট সদস্য সংখ্যা কত? 10 জন। তার মধ্যে 7 জন ছিলেন ভারতীয় এবং 3 জন ছিলেন বিদেশি। 3 জন ছিলেন বিদেশি। তাহলে এই যে 7 জন প্লাস 3 জন, 7 জন ভারতীয় এবং 3 জন বিদেশি, বিশেষ করে 3 জন বিদেশির নাম খুব ভালো করে জেনে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা অনেকটাই প্রবল থাকে। আর যদি বলি আগের বছর তোমাদের দাদা দিদিরা পরীক্ষা দিয়েছিল, তারা কি প্রশ্ন পেয়েছিল এই অধ্যায় থেকে? একদম সহজ একটি প্রশ্ন পেয়েছিল যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন। স্যার, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকে কেন আমরা রাধাকৃষ্ণন কমিশন বলবো? কারণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি বা চেয়ারম্যান ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একজন দার্শনিক ছিলেন এবং অপরদিকে শিক্ষাবিদ ছিলেন। এছাড়াও তোমরা জানো
তিনি আমাদের রাষ্ট্রপতিও ছিলেন এবং উপরাষ্ট্রপতিও ছিলেন। তার নাম অনুসারেই এই শিক্ষা কমিশনের নাম হয়েছিল রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন। ক্লিয়ার হলো? আশা করছি এটুকু তোমরা সবাই বুঝতে পারলে। এছাড়াও এই যে কমিশনের সভাপতির নাম আমরা জানলাম যে সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, কিন্তু সম্পাদক কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। ক্লিয়ার হলো? এছাড়াও আরও জনপ্রিয় ভারতীয় সদস্য যারা ছিলেন, যেমন ডক্টর জাকির হোসেন, মেঘনাথ সাহা, এইভাবে 7জন ভারতীয় সদস্য ছিলেন এবং যে 3জন বিদেশি ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে তোমরা মুখস্থ করে রাখবে যে বিদেশি সদস্য কারা ছিলেন। ডক্টর জেমস ডাফ, যিনি ব্রিটেনের নাগরিক ছিলেন, এবং তার পাশাপাশি ডক্টর আর্থার মর্গান, এবং তার পাশাপাশি ডক্টর জন টিগার্ট। ডক্টর আর্থার মর্গান, ডক্টর টিগার্ট এবং ডক্টর জেমস ডাফ, এই 3জন ছিলেন বিদেশি সদস্য। কেন বিদেশি সদস্য ছিল ভারতীয় সদস্যর পর? 1947-এর পর তো আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছে, তাহলে কেন তাও বিদেশি সদস্য ছিল? কারণ এই কমিশন চেয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চেয়েছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে যেন গড়ে ওঠে, যেন আধুনিকতার ছোঁয়া থাকে। তার জন্য প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা সমন্বয় গঠন সাধনের জন্য এই শিক্ষা কমিশন বিদেশি সদস্য নিয়েও কিন্তু কাজ করেছিলেন। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে, এই শিক্ষা কমিশনের একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট একটা কোটেশন আছে, খুব একটা গুরুত্বপূর্ণ। এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, বা শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কোন কমিশন বলেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। আবারও বলছি, এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস, বা শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কোন কমিশন বলেছিল? রাধাকৃষ্ণন কমিশন বলেছিল। রাধাকৃষ্ণন কমিশন কি বলেছিল তাহলে? জীবনব্যাপী প্রক্রিয়া বলেছিল এডুকেশনকে বা শিক্ষাকে। ক্লিয়ার হলো? তাহলে এই কমিশন আসলে কি চায়, তাদের লক্ষ্যটা কি ছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যেটি চেয়েছিল সেটি হচ্ছে ব্যক্তিসত্তা, অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তি, আধ্যাত্মিক এবং নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো, গণতান্ত্রিক মূল্যবোধ ঘটানো, তাদের মধ্যে ন্যায় বিচার, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা। এছাড়াও রাজনৈতিক, প্রশাসনিক এবং শিল্প এবং বাণিজ্যের জন্য সুযোগ্য নেতা এবং পেশাদার তৈরি করা, এক প্রকার লিডারশিপ তৈরি করা। কি ধরনের লিডারশিপ? কোয়ালিটি লিডারশিপ তৈরি করা। এছাড়াও শুধুমাত্র জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও তাদের লক্ষ্য ছিল যে সাধারণ মানুষজন তারা যেন শিক্ষায় দীক্ষিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের ঐতিহ্যগত একটা সমন্বয় তৈরি করে চলতে পারেন। মনে রাখবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শুধুমাত্র ডিগ্রি দেয় না, সমাজে দেশের প্রয়োজনে মৌলিক যে গবেষণা, সেই গবেষণা করবে। এরপর দেখো, এই শিক্ষা কমিশনের যে কাঠামো, সেই কাঠামো কেমন ছিল? এখানে এই কমিশন বলেছিল যে স্নাতক স্তর থাকবে, উচ্চ মাধ্যমিকের পর 3 বছর স্নাতক স্তর অর্থাৎ ইউজি আন্ডার গ্র্যাজুয়েশন, এরপর স্নাতকোত্তর অর্থাৎ পিজি পোস্ট গ্র্যাজুয়েশন, সেটা থাকবে 2 বছরের, অনার্স থাকলে গবেষণামূলক কোর্স থাকবে 1 বছরের, এছাড়া তারপর থাকবে গবেষণা অর্থাৎ পিএইচডি, ন্যূনতম 2 বছরের সময়সীমা। এবং এখানে শিক্ষকদের একটা মনোনয়ন করেছিলেন। শিক্ষকদের যে মনোনয়ন করেছিলেন সেটা কিভাবে? সবার উপরে থাকবে অধ্যাপক, তারপর পাঠক, তারপর থাকবে লেকচারার এবং তারপর থাকবে ইনস্ট্রাক্টর। ক্লিয়ার হলো? এরপর যেটা জানতে হবে তোমাদের সেটা হচ্ছে পাঠ্যক্রম এবং পরীক্ষার ব্যবস্থা কেমন করে শিক্ষা কমিশন। পাঠ্যক্রমকে 3 ভাগে ভাগ করে দেয়। প্রথম সাধারণ শিক্ষা, তারপর সংস্কৃতিমূলক শিক্ষা এবং তারপর বৃত্তিমূলক শিক্ষা। সবার প্রথম যে সাধারণ শিক্ষা অর্থাৎ জেনারেল যে এডুকেশন, সেই জেনারেল এডুকেশনে ব্যক্তিত্ব গঠনে সহায়ক করবে। তারপর সংস্কৃতিমূলক শিক্ষা, যেখানে সাহিত্য, দর্শন, ইতিহাস এইসব বিষয়ে জ্ঞান হবে। এবং তার আরও এক প্রকার পাঠ্যক্রমের কথা বলেন যেখানে থাকবে বৃত্তিমূলক শিক্ষা, অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা কৃষি, ইঞ্জিনিয়ারিং, আইন, চিকিৎসা, বাণিজ্য সম্পর্কে তারা আরও শিক্ষা অর্জন করবে। এবং পরীক্ষার ব্যবস্থার কথা কেমন বলেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন? পরীক্ষার কথা বলেছিল যে বছরে একটি বড় পরীক্ষার বদলে অন্তর্ভুক্তিকরণ মূল্যায়ন অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রসেস চালু করার কথা বলেছিলেন। এছাড়াও তারা পরামর্শ দেন লিখিত পরীক্ষা, মৌলিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার উপরে জোর দিয়ে থাকেন। শিক্ষা ব্যবস্থায় কিভাবে জোর দেন?
সবার প্রথম তারা সুপারিশ করেন বছরে বড় একটি পরীক্ষার বদলে যেন অভ্যন্তরীণ মূল্যায়ন হয়, অর্থাৎ ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেন থাকে, লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার উপর তারা জোর দিয়ে থাকে। প্রথম শ্রেণী যেটা থাকবে অর্থাৎ ফার্স্ট ক্লাস যেখানে থাকবে সেখানে 70% পেতে হবে শিক্ষার্থীদের। সেকেন্ড ক্লাসে বা দ্বিতীয় শ্রেণী যে সকল শিক্ষার্থীরা থাকবে তাদের 69% পেতে হবে, এবং তৃতীয় শ্রেণী থার্ড ক্লাসে যারা থাকবে তাদের 40% থেকে 54% পেতে হবে। এছাড়াও যে সুপারিশ করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সেটা হচ্ছে বছরে অন্তত 180 দিন পঠন পাঠন এবং নারী শিক্ষার যেন ব্যবস্থা থাকে। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি জানলাম? সবার প্রথম কিভাবে শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছে সেটা জানলাম। এরপর আমরা জানলাম শিক্ষকদের মনোনয়ন কেমনভাবে করা হবে। এছাড়াও আমরা জানলাম পাঠ্যক্রম সম্পর্কে এবং পরীক্ষার ব্যবস্থা সম্পর্কে জানলাম শিক্ষা কমিশন কিভাবে পরীক্ষা ব্যবস্থার কথা বলেছিলেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, সেটি হচ্ছে স্বাধীন ভারতের শিক্ষার মাধ্যম কীরকম হবে সেই বিষয়ে তারা জানান যে কমিশন সুপারিশ করেন ত্রিভাষা সূত্র, অর্থাৎ 3টি ভাষার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। ত্রিভাষা সূত্র, তাহলে মনে রাখবে কোন কমিশন ত্রিভাষা সূত্র সম্পর্কে বলেছিলেন? না, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন ত্রিভাষা সম্পর্কে বলেছিল। ত্রিভাষা সম্পর্কে কি বলেছিল? যে সবার প্রথম থাকবে একটি আঞ্চলিক বা মাতৃভাষা, সবার প্রথম থাকবে, সব থেকে বেশি জোর দেওয়া হবে আঞ্চলিক বা মাতৃভাষার উপর। তারপর একটি থাকবে রাষ্ট্রীয় বা কেন্দ্রীয় ভাষা, যেমন হিন্দি, যেটা রাষ্ট্রীয় ভাষা বা একটা কেন্দ্রের ভাষা হিসেবে চিহ্নিত হবে। এছাড়াও তারা আরও একটি ভাষার কথা বলেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা বা যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যেমন ইংরেজি। পুরোপুরিভাবে ইংরেজি বর্জন করার কথা তারা বলেননি, তারা বলেছেন আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং আন্তর্জাতিক জগতের সঙ্গে যুক্ত যে সকল বিষয়গুলো থাকবে সেখানে ইংরেজি অপরিহার্য করেন। ক্লিয়ার হলো? তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ত্রিভাষার কথা বলেছিলেন, ত্রিভাষার সুপারিশ দিয়েছিলেন, যেখানে আঞ্চলিক ভাষা থাকবে, রাষ্ট্রীয় ভাষা থাকবে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা থাকবে। নেক্সট দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের এই টপিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কি বলেছিলেন? যে ভারত গ্রাম প্রধান দেশ। ভারত কি ধরনের ব্যবস্থা? গ্রাম প্রধান দেশ। ভারতবর্ষ হলো আমাদের গ্রাম প্রধান দেশ, তাই গ্রামীণ মানুষের জন্য এক বৈপ্লবিক কাঠামোর প্রস্তাব দিয়েছিল বিশ্ববিদ্যালয় কমিশন। কীরকম? মহাত্মা গান্ধীর যে নৈতালিম বা বুনিয়াদী শিক্ষা ছিল সেই বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার কথা এরা উল্লেখ করেছিল। যেভাবে মহাত্মা গান্ধী বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে চালাতে চেয়েছিলেন, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার পরামর্শ দিয়েছিলেন, ঠিক সেভাবেই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এই ভিত্তিটাকে গ্রহণ করেছিলেন এবং তারাও বলেছিলেন যে গ্রামীণ স্তরে যেন বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার উপরেও জোর দেওয়া হয়। উদ্দেশ্য কি ছিল? যে উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা যাতে শিক্ষার পর গ্রামে ফিরে কৃষিকাজ, পশুপালন, কুটির শিল্প উন্নতি ঘটাতে পারে, যাতে হাতে কলমে তারা কাজ করতে পারে, এবং গ্রামীণ যে বিশ্ববিদ্যালয় সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলো হবে স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তারা হবে অটোনোমাস। বোঝা গেল? এবং এর পাশাপাশি যেটা স্তর ব্যবস্থা জানিয়েছিল যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কীরকম স্তর ব্যবস্থায় শিক্ষাদান গ্রহণ করা হবে, সবার প্রথম স্তরে দেখিয়েছিল, সবার প্রথম স্তর ওয়ানে ছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। এরপর স্তর 2 যেখানে ছিল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেগুলো যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত বছর পর্যন্ত সুপারিশ করেছিল? 7 থেকে 8 বছর। 7 থেকে 8 বছর প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার পরামর্শ বা সুপারিশ দিয়েছিল। এরপর দ্বিতীয় স্তরে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সুপারিশ দিয়েছিল 3 থেকে 4 বছর। তারপর ছিল তৃতীয় স্তর অর্থাৎ গ্রামীণ মহাবিদ্যালয়। সময়সীমা কতটা দেওয়া হয়েছিল? সময়সীমা সুপারিশ করা হয়েছিল 3 বছর। সময়সীমা কত সুপারিশ করা হয়েছিল? 3 বছর। তাহলে দেখো প্রাথমিক বা বুনিয়াদ শিক্ষা ব্যবস্থার সময়সীমা ছিল 7 থেকে 8, দ্বিতীয় স্তরে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা 3 থেকে 4, এবং মহাবিদ্যালয় কলেজ লেভেলে বা গ্রামীণ মহাবিদ্যালয় সময়সীমা স্ট্রাকচার দিয়েছিল 3 বছর, এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় সময়সীমা ছিল 2 বছর। এই স্ট্রাকচারটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, এই স্ট্রাকচার থেকেও কিন্তু প্রশ্ন হওয়ার চান্স আছে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কাঠামো কেমন ছিল। সবার প্রথম ছিল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা 7 থেকে 8 বছর, তারপর দ্বিতীয় স্তর ছিল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা 3 থেকে 4 বছর, তারপর তৃতীয় ছিল গ্রামীণ মহাবিদ্যালয় যেখানে ছিল 3 বছরের সময়সীমা, এবং সুপারিশ করা হয়েছিল তারপর গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের
সময় সুপারিশ করা হয়েছিল 2 বছর। ক্লিয়ার হলো? আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এটা একটু তোমরা ভালো করে ফুল ফর্মটা মনে রাখবে। ইউজিসির ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় বারবার আসে। মনে রাখবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশনের সব থেকে শ্রেষ্ঠ এবং কালজয়ী সুপারিশ ছিল এই ইউজিসি গঠনের সুপারিশ। বর্তমানে কিন্তু ইউজিসি আমাদের খুব সুন্দর শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউজিসি খুব কাজ করছে। ইউজিসি গঠন শিক্ষা ব্যবস্থার এক সফল দিক বলে ধরা হয় এখনও। তাই জন্য এই ইউসি সুপারিশ কে করেছিল? এই ইউজিসি সুপারিশ কে করেছিল? এই ইউজিসি সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এবার যদি তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এই ইউজিসি কি প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল? কারণটা দেখো, কেন ইউজিসির প্রয়োজন ছিল। সবার প্রথম সমন্বয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন চেয়েছিল যেন সারা ভারতে একই সূত্রে যাতে পঠন পাঠন হয়, অর্থাৎ পঠন পাঠন যাতে সামঞ্জস্য বজায় করে হতে থাকে, তার জন্য সবার প্রথম এই ইউজিসি প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন ছিল। এবং তারপর দ্বিতীয় ছিল মান উন্নয়ন, যাতে পড়াশুনোর কোয়ালিটি খুব ভালো হয়, যাতে পড়াশুনোতে উচ্চশিক্ষার মান বিদেশের নামী প্রতিষ্ঠানের সমতুল্য হয়, ইউজিসি প্রতিষ্ঠা করা হয়েছিল। এছাড়াও আর্থিক অনুদান, যাতে কেন্দ্রীয় সরকারের অর্থ গবেষণা লাইব্রেরি তৈরিতে সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, তার জন্য ইউজিসি কিন্তু গঠন করা হয়েছিল। তাহলে মনে রাখবে ইউজিসি হলো উচ্চশিক্ষার মানের এক বড় স্তম্ভ, এবং এই স্তম্ভ গঠনের 3টি উদ্দেশ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার সমন্বয় আনা, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা, এবং আর্থিক অনুদান যাতে সঠিকভাবে বন্টন হয়, সঠিক পদ্ধতিতে পরিচালিত হয়। এরপর দেখো 1948 থেকে 1949 সালে কমিশন দ্বারা এই ইউজিসির কথা সুপারিশ করা হয়েছিল। এরপর 28শে ডিসেম্বর 1953 সালে মৌলানা আবুল কালাম আজাদ দ্বারা আনুষ্ঠানিকভাবে ইউজিসি উদ্বোধন হয়, এবং 1956 সালে গিয়ে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে ইউজিসি, অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে ইউজিসি থেকে এবং গ্রামীণ শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। তোমরা এই জায়গাগুলো একটু ভালোভাবে দেখে নিও। এরপর দেখো এই যে রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন, এই শিক্ষা কমিশন বেশ কিছু ভালো ভালো পদক্ষেপ নিলেও, নতুন দিগন্ত খুললেও কিন্তু বেশ কিছু কমিশনের সীমাবদ্ধতা ছিল। অর্থাৎ আমরা সহজে দেখে নেব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কোন কোন ইতিবাচক দিক ছিল এবং কোনগুলো তার সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল। সবার প্রথম ইতিবাচক দিক দেখো। সবার প্রথম ইতিবাচক দিক ছিল আধুনিকীকরণ। ব্রিটিশ ব্যবস্থা ভেঙে যাওয়ার পর ভারতে প্রয়োজন ছিল বিজ্ঞানের ওপর জোর দেওয়া, আধুনিকরণের ওপর জোর দেওয়া, যেটি ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কাছে এক উল্লেখযোগ্য এবং ইতিবাচক দিক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশেই অনেকটা আধুনিকীকরণের ছোঁয়া পায় শিক্ষা ব্যবস্থা। এরপর সব থেকে যুগান্তরকারী বা উচ্চশিক্ষার এক চালিকা শক্তি হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি হচ্ছে ইউজিসি প্রতিষ্ঠা। ইউজিসি প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থা এক সমন্বয় আসে, শিক্ষা ব্যবস্থা এক নতুন দিক ধারণ করে। এই ইউজিসি প্রতিষ্ঠাও ছিল বা এই ইউজিসির সুপারিশও ছিল এক ইতিবাচক দিক বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা। শিক্ষকদের বেতন এবং সম্মান বৃদ্ধি হয় এই শিক্ষা কমিশনের সুপারিশের পর। এই শিক্ষা কমিশনের যে সুপারিশ ছিল, শিক্ষকদের যে স্ট্রাকচার, শিক্ষকদের যে ভূমিকা, সমস্ত কিছুর দিক থেকে এই কমিশনের সুপারিশের ফলে শিক্ষকদের বেতন এবং সম্মান বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, যেটি ছিল সব থেকে বড় একটা শিক্ষার স্তম্ভ, যার ফলে গ্রামীণ মানুষকে শিক্ষার আলোয় আনার চেষ্টা করা হয়েছিল। তাহলে এই কমিশনের সুপারিশে, এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উদ্দেশ্যেই কিন্তু তার যে সুপারিশ, সেই সুপারিশের জন্যই কিন্তু গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়েছিল। তাহলে সীমাবদ্ধতা কি ছিল স্যার? এতগুলো ইতিবাচক দিক দেখলাম আমরা। সীমাবদ্ধতা সবার প্রথম ছিল বাস্তবায়নের অভাব। এই কমিশন তো সুপারিশ দিয়েছিল, তাদের ব্লু প্রিন্ট দিয়েছিল, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় মূলত কাগজে কলমেই থেকে যায়, এখনো পর্যন্ত তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আংশিক দৃষ্টি, শিক্ষার ভিত অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক দিক থেকে নিয়ে কোনো আলোচনাই করা হয়নি। এছাড়াও অর্থের অভাব, বিশাল খরচ বহনের যে ক্ষমতা সেই তৎকালীন সরকারের কাছে বা তৎকালীন ভারতবর্ষের কাছে ছিল না। দুর্বল অর্থনীতি ছিল সেই সময়, যার জন্য অর্থের অভাব দেখা যায়। এছাড়াও বিভিন্ন বিতর্কের ফলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্মীয় শিক্ষার সুপারিশের
বিতর্কের জন্ম নেয় এই শিক্ষা কমিশনের সুপারিশের পর। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশের পর কি হয়, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের শিক্ষার সুপারিশের বিতর্কে জন্ম নেয়, বিতর্কের জন্ম নেয়। ক্লিয়ার হলো? তাহলে আমরা ইতিবাচক দিক এবং নেতিবাচক দিকগুলো জানতে পারলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এরপর তোমাদেরকে পুরো বিষয়টা একদম সংক্ষেপে এক নজরে পুরো চ্যাপ্টার দেওয়ার চেষ্টা করলাম। সবার প্রথম দেখো, সবার প্রথম হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের সময়কাল কত, সেই সময়কালটা হচ্ছে 1948 থেকে 1949। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সময়কাল কত, 1948 থেকে 1949। যেহেতু স্বাধীনতার পর সবার প্রথম এই শিক্ষা কমিশন গঠন হয়েছিল, তার জন্য এই শিক্ষা কমিশনকেও বলা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। এটা তোমাদের কিন্তু 2025-এ প্রশ্ন এসেছিল, 2025-এ দাদা দিদিদের প্রশ্ন এসেছিল যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন। এই কমিশনের সদস্য কতজন ছিল? এই কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। তার মধ্যে ছিল 7 জন ভারতীয় এবং 3 জন ছিল বিদেশি। এই শিক্ষা কমিশনের ফোকাস কি ছিল? এই শিক্ষা কমিশনের ফোকাস বা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রসার ঘটানো, বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রসার ঘটানো। এবং এই কমিশনের একটা সেরা অবদান হচ্ছে, দুটো সেরা অবদান, সেটা হচ্ছে ইউজিসি গঠন করা। ইউজিসির পুরো নামটা একবার ভালোভাবে দেখে নেবে। এর পাশাপাশি গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ, এই দুটি পদক্ষেপ ছিল এর সেরা অবদান। এছাড়াও যে আরও একটি সেরা অবদান ছিল, সেটা হচ্ছে ত্রিভাষা সূত্র। ত্রিভাষা সূত্রটা কি? ত্রিভাষা সূত্র হচ্ছে প্রতিটি শিক্ষার্থীরা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা শিখবে, একটি রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি ভাষা শিখবে এবং ইংরেজি ভাষা বা আন্তর্জাতিক ভাষা। ত্রিভাষা সূত্র বলা হয়, যার সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। এবার তোমাদের যে দাদা দিদিরা যে ভুলটা প্রায়শই করতো, যে ভুলগুলো প্রায়শই হয়ে থাকে তো সকলের, তোমাদের সেই ভুলগুলো তোমাদের কাছে আমি উল্লেখ করে দিচ্ছি যাতে তোমাদের সেই ভুলগুলো না হয়ে থাকে। সবার প্রথম দেখো, যে সবাই মনে করে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, অনেকেই মনে করে যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসি মুদালিয়ন কমিশন গঠন করেছে। আসলে মুদালিয়ন কমিশন নয়, ইউজিসি গঠনের সুপারিশ দিয়েছিল রাধাকৃষ্ণন কমিশন। ক্লিয়ার হলো? এরপর যে ভুলটা হয়, অনেকে কি মনে করে, অনেকে ভাবে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তর হলো 3টি, কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তর 3টি নয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের স্তর হচ্ছে 4টি। একটি হচ্ছে প্রাথমিক বা বুনিয়াদি, দ্বিতীয় হচ্ছে মাধ্যমিক, তৃতীয় হচ্ছে মহাবিদ্যালয়, চতুর্থ হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ক্লিয়ার হলো? এরপরে যে ভুলটা হয়, তোমাদের একটি প্রাথমিক শিক্ষার জন্য তৈরি হয়েছিল এটা ভাবা হয়, কিন্তু এটি ভুল। এইটি হচ্ছে প্রাথমিক শিক্ষার জন্য নয়, প্রাথমিক শিক্ষার জন্য সুপারিশ করেছিল ঠিক, কিন্তু মূলত এটি গঠিত হয়েছিল উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য। ক্লিয়ার হলো? আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তোমাদের কাছে কিছু প্র্যাকটিস প্রশ্ন দিলাম আমি। প্র্যাকটিস প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। যার সমস্ত উত্তরগুলো ঠিক হবে সে আমাকে SMS করে জানাবে, এবং খাতায় প্রশ্নের উত্তরগুলো করার পর আমি তোমাদের অ্যান্সারটাও দেখিয়ে দিচ্ছি। এই অ্যান্সারটার সঙ্গে তোমরা একবার মিলিয়ে নিও এবং আমাকে স্ক্রিনশট করে বা ছবি তুলে, খাতায় ছবি তুলে আমাকে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। আমিও দেখতে চাই কতজনের কতগুলো প্রশ্ন ঠিক হলো। যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে করো যে এই ক্লাসের পর তোমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে অনেকটা ধারণা লাভ করতে পারলে, তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ের উপর পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।